আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান। জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ, বলল মির্জা আব্বাস। যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন, বলল হাসনাত আব্দুল্লাহ। সাংবাদিকদের হুমকি দেওয়া যুব শক্তির দুই নেতাকে অব্যাহতি। ট্রাক চাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান। 7 কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন। তা মোকাবেলায় সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যার মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় প্রথমে 21 বছরের সাজা হয়, পরে আরো এক মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচন বানচালে সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। 32টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে। যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে দাবি করেছেন। এত কিছুর মধ্যে কেউ কেউ বলছেন তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর নিরাপত্তা পেতে পারেন। এই ব্যাপারে সরকারি সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই নিরাপত্তা পেয়ে থাকেন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে SSF এর নিরাপত্তা দিয়েছে সরকার। গোয়েন্দা সূত্র জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তা শঙ্কা নেই, তার ব্যক্তিগত কোনো নিরাপত্তা শঙ্কাও নেই। তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। সূত্র জানিয়েছে তারেকের দেশে ফেরার গুঞ্জন থাকলেও বুধবার 3রা ডিসেম্বর পর্যন্ত তিনি দেশে ফেরার কোনো উদ্যোগ নেননি। বুধবার খালেদা জিয়ার কিছু মেডিকেল টেস্ট রয়েছে। টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সক্ষমতার বিষয়ে যাচাই বাছাই হবে। যদি সেটি সম্ভব না হয় তারেক রহমান তাৎক্ষণিক দেশে ফিরতে পারেন। তবে সার্বিকভাবে তিনি ডিসেম্বরের 11 তারিখের মধ্যে দেশে ফিরতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে আশা করি।
জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ, বলল মির্জা আব্বাস। বাংলাদেশ জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীদের বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন, বলল হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি। বুধবার ৩রা ডিসেম্বর দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই, ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে, সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি। তিনি আরো বলেন, আমি পরিবর্তনের স্লোগান নিয়ে এসেছি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে। এর আগে মঙ্গলবার উপজেলার ভানি এবং সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন অংশে গণসংযোগ এবং পদযাত্রায় বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি। তার বক্তব্য সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি। রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় যুবশক্তির ২ নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ২রা ডিসেম্বর রাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবী এবং যুগ্ম সদস্য সচিব সোয়েব আহমেদকে কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে এই দুজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ২ দিনের মধ্যে লিখিত এবং সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন। আসাদুর রহমান আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নতুন জেলা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যান মেহেদী হাসান ফারাবী ও সোয়েব আহমেদ সহ এনসিপির গুটি কয়েক নেতাকর্মী। তারা অভিযোগ তোলেন, এনসিপির জেলা কমিটির নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের দোসর। তারা তার পদত্যাগ চান। এই অভিযোগের বিষয়ে সাংবাদিকরা মোটেলের সম্মেলন কক্ষে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। প্রশ্নোত্তর পর্ব চলাকালে সম্মেলন কক্ষের ভেতরে প্রবেশ করেন সোয়েব আহমেদ ও মেহেদী হাসান ফারাবী। ঢুকেই সোয়েব বলেন, ভাই সাংবাদিক যারা আছেন, এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব। আপনাদের পায়খানা প্রস্রাব সব এইখানেই করতে হবে। পাশ থেকে ফারাবী বলেন, এত লোক সব বাইরে বসে আছে, আপনারা ফাইজলামি করছেন এইখানে নাকি? সাংবাদিকরা কিছু না বললে ফারাবী আবার বলেন, ভাই চিল্লাচ্ছি, কানে যাচ্ছে না কথা? ট্রাক চাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান। অল্পের জন্য ট্রাক চাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। মঙ্গলবার ২রা ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে রাশেদ খান লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছে। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এর আগের দেওয়া এক পোস্টে হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তার প্রশ্নের ফেসিবাদ বিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত।
সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজ শিক্ষার্থীরা। আগামী শনিবার 6 ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছে তারা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামী রবিবার 7 ডিসেম্বর থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রবিবার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসের অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সামনের মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। 2 ঘন্টার বেশি সময় অবরোধ থাকার পর নতুন কর্মসূচি ঘোষণা করে সরে যান তারা। অন্যদিকে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ রাজধানীর 7 সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 12 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।